দ্য কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। আমরা ঠান্ডা যুদ্ধ নিয়ে আলোচনা করছি, যেহেতু বিষয়টা অনেক ব্যাপক, অনেক বিস্তৃত একটা বিষয়, তাই এই বিষয়টাকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করেছি। এখন আমরা সেকেন্ড পার্ট 2 নিয়ে আলোচনা করছি। ঠান্ডা যুদ্ধ বিষয়ক প্রথম পার্টে আমরা ঠান্ডা যুদ্ধ কী, ঠান্ডা যুদ্ধের প্রকৃতি, ঠান্ডা যুদ্ধের উৎপত্তি, এই সমস্ত বিষয়গুলোর উপর আলোকপাত করার চেষ্টা করেছি। যারা ঠান্ডা যুদ্ধের পার্ট 1টা দেখোনি, তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিয়েছি, একটু দেখে নাও পার্ট 1টা, তারপরে পার্ট 2টা দেখো। ঠান্ডা যুদ্ধ বিষয়ে আলোচনায় আজকে আমরা পার্ট 2-এ যে দুটো বিষয় জানবো, সেই দুটো হচ্ছে যে ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলো, অর্থাৎ ঠান্ডা যুদ্ধ কোন কোন সময় কি কি রূপ ধারণ করছে, কোন কোন পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে সেইগুলো জানব, এবং ঠান্ডা যুদ্ধের অবসান, ঠান্ডা যুদ্ধ কোন সময় কিভাবে শেষ হচ্ছে, এই বিষয় দুটো জানব। চলো শুরু করা যাক। তা ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়, এইটা জানতে গিয়ে মোট 7টা ভাগে ঠান্ডা যুদ্ধকে, এই পর্যায়গুলোকে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায় 1945 থেকে 1950 সাল পর্যন্ত, দ্বিতীয় পর্যায় 1950 থেকে 1953, তৃতীয় পর্যায় 1953 থেকে 1959, চতুর্থ পর্যায়ে সময়কাল 1959 থেকে 1962, পঞ্চম পর্যায়ে 1969 থেকে 1978 সাল পর্যন্ত, ষষ্ঠ পর্যায়ে 1979 থেকে 1987 সাল, এবং শেষ পর্যায়ে 1980 সাল থেকে 1990 সাল পর্যন্ত। মোট এই 7টা ভাগে আমরা ঠান্ডা যুদ্ধের যে স্টেপসগুলো, যে পর্যায়গুলো, সেইগুলোকে বিস্তারিত বর্ণনা করব এবং বোঝার চেষ্টা করব। ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়ে 1945 থেকে 1950 সাল, আমরা দেখব এই পর্যায়ের কি কি ঘটেছিল এই সময়কালে। এই সময়কালে অর্থাৎ 1945 থেকে 1950-এর সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশগুলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে খারাপ সম্পর্ক, যে বৈরিতার সম্পর্ক বা যে তিক্ততার সম্পর্ক তৈরি হয়, ইতিহাসবিদরা এই তিক্ততার সম্পর্কটাকেই ঠান্ডা যুদ্ধের সূচনা বা ঠান্ডা যুদ্ধের প্রারম্ভ বলে মনে করেন, বা ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায় বলে চিহ্নিত করে থাকেন। পূর্ব ইউরোপের দেশগুলিতে সোভিয়েত রাশিয়া নিজেদের আধিপত্য বিস্তার করার বাসনা নিয়ে ইরান, গ্রিস এবং তুরস্কের দিকে অগ্রসর হলে এবং এই রাষ্ট্রগুলোকে নিজেদের মতাদর্শ দ্বারা প্রভাবিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে এগোতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিম ইউরোপের যে রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বা ভয় পায়। রাশিয়ার এই প্রভাব বিস্তারকে আটকানোর জন্য বা প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়ে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রুম্যান একটা নতুন নীতি ঘোষণা করেন 1947 সালে, যে নীতিটাকে আমরা ইতিহাসে ট্রুম্যান নীতি হিসেবে জেনে থাকি। এই ট্রুম্যান নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বা বিদেশ নীতির ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
এই নীতির মধ্যে দিয়ে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে, অর্থাৎ ট্রুম্যান নীতির মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয় যে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এই ধরনের রাষ্ট্রগুলো ইউরোপীয় শক্তিগুলির দুর্বলতার জন্য যে শূন্যতা একটা তৈরি হয়েছিল, যে একটা ফাঁকে তৈরি হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সেই শূন্যতা পূরণ করে ইউরোপে তার প্রভাব বিস্তারে আগ্রহী হয়। 1947 সালের জুন মাসে এই ট্রুম্যান নীতি বা ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করার পরেই পশ্চিম ইউরোপে অর্থনৈতিক পুনরুজ্জীবনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অর্থনৈতিক পরিকল্পনা করে, যেটাকে মার্শাল পরিকল্পনা নামে আমরা জেনে থাকি। এবং এই মার্শাল পরিকল্পনাটা চালু হয় 1948 সালের সময়কাল থেকে। রাশিয়ার কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় এই মার্শাল পরিকল্পনা চালু হওয়ার পর থেকে, যে মার্কিন সাহায্যদানের যে প্রকল্প অর্থাৎ মার্শাল প্ল্যান, সেই প্রকল্পটা প্রধানত সাম্যবাদের প্রসারটাকে আটকাতে এবং ইউরোপের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাধান্য বা আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই মার্শাল প্ল্যান তৈরি করা হয়েছে বলে সোভিয়েত রাশিয়া মনে করছে। খুব স্বাভাবিকভাবেই রাশিয়াও এই মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনার জবাবে পাল্টা একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করে। সেই কর্মসূচিগুলোর মধ্যে যেমন ধরো কমিনফর্ম, মলোটোভ পরিকল্পনা, কমেকন ইত্যাদি, এইসব পরিকল্পনাগুলো গ্রহণ করে সোভিয়েত রাশিয়া। এই সময় আরও একটা ঘটনা ঘটে যায়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের বিরোধকে আরও বেশি তীব্র করে তোলে। সেটা হলো এরকম যে ঘটনাগুলো, যেমন 1948 সালে বার্লিন সংকট, উত্তর আটলান্টিক চুক্তি, যেটাকে ন্যাটো বলা হয়, যেটা গঠন হয় 1949 সালে। 1948 সালে চীন দেশে কমিউনিস্ট শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কমিউনিস্ট চীনকে স্বীকৃতি না দিয়ে তাইওয়ানকে স্বীকৃতি দেওয়া এবং তাকে সাহায্য দান করা, এইসব বিষয়গুলোর মধ্যে দিয়ে কিন্তু ঠান্ডা যুদ্ধের যে আবহটা, যে পরিবেশটা, সেটা আরও বেশি তীব্রতর হয়ে ওঠে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কটা আরও খারাপের দিকে এগোতে থাকে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ 1950 থেকে 1953 এই সময়কালটায় ঠান্ডা যুদ্ধের বিস্তার। তো 1950 সাল থেকে 1953 এই সময়কালটাকে ঠান্ডা লড়াইয়ের দ্বিতীয় পর্যায় হিসেবে আমরা চিহ্নিত করছি। প্রথম পর্বে ঠান্ডা লড়াই প্রধানত ইউরোপ আর তার যে পার্শ্ববর্তী যে অঞ্চল, এই এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। দ্বিতীয় পর্বে ইউরোপের পরিবর্তে ঠান্ডা লড়াইয়ের যে মূল কেন্দ্র, হটস্পট, যে মূল জায়গা, অন্য জায়গায় মানে এশিয়ার দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এই সময়কার ঠান্ডা লড়াই তার যে কেন্দ্রবিন্দু, সেটা ছিল কোরিয়া যুদ্ধ। এই কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে দুটো মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র 1948 সালে কোরিয়াকে
দুটো ভাগে ভাগ করে দেয়, উত্তর দিকে উত্তর কোরিয়া এবং দক্ষিণ অংশে দক্ষিণ কোরিয়া। এবং উত্তর দিকে সোভিয়েত প্রভাবিত, যেটাকে উত্তর কোরিয়া বলা হচ্ছে, বা সাম্যবাদী আদর্শ প্রভাবিত, এবং দক্ষিণাংশটা মার্কিন প্রভাবিত সরকার প্রতিষ্ঠা হয় কোরিয়ার দক্ষিণ অংশে। এরপরে 1950 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বলা যায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এশিয়ায় কমিউনিস্ট প্রভাবকে আটকানোর উদ্দেশ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সার্বিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে। শান্তিরক্ষার অজুহাতে জাতিপুঞ্জের সৈন্যবাহিনীর পেছনে পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে দেয়। আবার উল্টো দিকে সোভিয়েত ইউনিয়ন ও কমিউনিস্ট চীন উত্তর কোরিয়ার সমর্থনে এগিয়ে আসে। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে একটা খুব খারাপ পর্যায়ে পরিস্থিতিটা চলে যায়। এই কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারত বলে বিশেষজ্ঞরা মনে করেন। এবং অবশেষে 1953 সালে স্তালিনের মৃত্যুর পর এই কোরিয়া যুদ্ধের অবসান ঘটে। এবারে আমরা দেখব যে তৃতীয় পর্যায়ে কি হয়েছিল ঠান্ডা যুদ্ধের, অর্থাৎ 1953 থেকে 1959 সাল পর্যন্ত। 1953 সালে স্তালিনের মৃত্যু পর সোভিয়েত রাশিয়ায় মার্কিন বিরোধিতার যে নীতি, সেই নীতিটা অপরিবর্তিত থাকে। এই নীতিটা অপরিবর্তিত রেখে তার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন ঘটানো হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি, সদ্য স্বাধীন দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন, কূটনৈতিক আলোচনার ওপর গুরুত্ব আরোপ, এই সব বিষয়গুলোতে বেশি জোর দেয় সোভিয়েত রাশিয়া। এবং তাদের যে বিদেশ নীতি, এইসব বিষয়গুলোর উপরেই, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থান, সদ্য স্বাধীন দেশগুলির সঙ্গে বন্ধুত্ব স্থাপন, কূটনৈতিক আলোচনা, এইসব বিষয়গুলোর উপর সোভিয়েত রাশিয়া বেশি পরিমাণ গুরুত্ব আরোপ করতে থাকে এই সময়কালে। এই সময়কালের যে উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে যে 1954 সালে ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসানে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। এবং এই পৃথকীকরণকে বা এই বিভাজনকে কেন্দ্র করে ভিয়েতনাম যুদ্ধ, দক্ষিণ ভিয়েতনামের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয় পদক্ষেপ, লাওস, কম্বোডিয়া স্বাধীনতা অর্জন ইত্যাদি। দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসারোধের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটা রাষ্ট্রের সঙ্গে সিয়েটো, যেটাকে বলা হয় যে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন বা সিয়েটো, SEATO, সিয়েটো চুক্তি স্বাক্ষর করে। 1955 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয়, যেটাকে পরবর্তীকালে সেন্টো বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন বা CENTO, সেন্টোতে রূপান্তরিত করা হয়। গ্রেট ব্রিটেন, ইরাক, ইরান, তুরস্ক এবং পাকিস্তান এই জোটের সদস্য ছিল, অর্থাৎ সেন্টো জোটের সদস্য ছিল। অবশ্য পরবর্তীকালে ইরাক 1958 সালে, পাকিস্তান 1979 সালে এবং ইরান 1980 সালে এই সেন্টোর সদস্য পদ ত্যাগ করে।
এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমী দেশগুলো এই ধরনের তৎপরতার পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন কিন্তু চুপচাপ বসে থাকেনি। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের আত্মরক্ষামূলক প্রতিরক্ষাকে শক্তিশালী করার উদ্দেশ্য নিয়ে সোভিয়েত রাশিয়া 1955 সালে ওয়ারশ চুক্তি গঠন করে, যেটাকে আমরা ওয়ারশ প্যাক্ট বলি। এবং 1956 সালে সুয়েজ খাল, যেটা সুয়েজ খালের জাতীয়করণের প্রেক্ষিতে গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল একসঙ্গে মিশরের ওপর আক্রমণ চালায় এবং এই আক্রমণ চালানোর ফলে মধ্যপ্রাচ্যে একটা সংকটের পরিবেশ তৈরি হয়। তবে দুই মহাশক্তি অর্থাৎ সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংকটের মধ্যে জড়িত না হওয়ার ফলে এই সংঘর্ষ খুব একটা বেশি দূর এগোতে পারেনি। 1956 সালে হাঙ্গেরির বিদ্রোহ এবং 1958 সালের বার্লিন সমস্যাকে কেন্দ্র করেও ঠান্ডা যুদ্ধের তীব্রতা অনেক বেশি বেড়ে যায়। 1959 সালে ক্যাম্প ডেভিড আলোচনার মধ্যে দিয়ে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপরে আমরা দেখব চতুর্থ পর্যায়ে, যেটা 1959 থেকে 1962 সাল পর্যন্ত যার বিস্তৃতি ছিল। ঠান্ডা লড়াই যখন চলছে এবং যে ঘটনাকে কেন্দ্র করে দুটো মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সংঘাত প্রবল আকার ধারণ করেছে এবং পৃথিবীকে একটা পরমাণু বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দেয়, সেটা হলো 1962 সালের কিউবা সংকট, যেটাকে আমরা কিউবান মিসাইল ক্রাইসিস হিসেবে জেনে থাকি। কিউবা একটা কমিউনিস্ট দেশ, এটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, এবং এর রাষ্ট্রপ্রধান ছিলেন ফিদেল কাস্ত্রো। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য কিউবায় সোভিয়েত উদ্যোগে একটা ঘাঁটি প্রতিষ্ঠিত হয়। এখানে জেনে রাখা প্রয়োজন যে কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের একদম দক্ষিণ পূর্ব দিকে মোটামুটি অবস্থিত কিউবা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নিকটে অবস্থিত। কিউবার সেনাবাহিনীর হাত থেকে মার্কিন গুপ্তচর বাহিনীর পরাজয়ের গ্লানি যুক্তরাষ্ট্র হজম করতে পারেনি। কিউবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা আক্রমণের প্রস্তুতি নেয়। এর উত্তরে সোভিয়েত ইউনিয়ন, যেহেতু কিউবাতে সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ অর্থাৎ সাম্যবাদী সরকার, কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য সোভিয়েত ইউনিয়ন কিউবাকে সাহায্য করার জন্য এক জাহাজ অস্ত্র প্রেরণ করে। তখন মার্কিন রাষ্ট্রপতি কেনেডি ওই জাহাজ অবরোধের নির্দেশ দেন এবং এই নির্দেশ দেওয়ার ফলে সোভিয়েত রাশিয়া প্রথম দিকে এর উপযুক্ত জবাব দিতে প্রস্তুতি নেয়। এই জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গেই সমগ্র বিশ্বে একটা ভয়াবহ আণবিক যুদ্ধের সম্মুখীন হয়। এর পরের ঘটনার গুরুত্ব উপলব্ধি করে উভয় রাষ্ট্রই অর্থাৎ ইউএসএ এবং ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া, সারা পৃথিবীর সমূহ বিনাশ থেকে রক্ষা করার উদ্দেশ্যে সোভিয়েত রাশিয়া
তার জাহাজ ফিরিয়ে নেয় এবং কিউবা থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহার করে নেয়। এর উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে তার ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুতরাং দেখা যাচ্ছে যে কিউবা সংকট একদিকে যেমন পৃথিবীকে একটা আণবিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, অন্যদিকে তেমনি এখান থেকে দুটো দেশের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। যারা রাজনীতির বিশেষজ্ঞ তাদের মতে 1962 সালের কিউবা সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে বিরোধিতার তীব্রতা অনেকটা কমতে থাকে এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়, যা আন্তর্জাতিক রাজনীতির পরিভাষায় দ্ব্যথাত নামে পরিচিত। পরের পার্টে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবারে চলে আসি পঞ্চম পর্যায়ে, 1969 থেকে 1978। এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুটো দেশই বিশ্বের উত্তেজনাকর পরিস্থিতি কমানোর উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে এবং ঠান্ডা যুদ্ধ প্রায় পরিসমাপ্তির পর্যায়ে চলে আসে। এ ব্যাপারে যারা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তারা হলেন মার্কিন রাষ্ট্রপতি নিক্সন এবং রুশ বা রাশিয়ার রাষ্ট্রপতি ব্রেজনেভ। এই পর্যায়ে তিনটি ঘটনা দুটি দেশকে খুব কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করেছিল। সেই ঘটনাগুলি হচ্ছে, 1 নম্বর 1972 সালে সম্পাদিত সল্ট, যেটাকে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স বলা হয়। 2 নম্বর ঘটনা হচ্ছে 1975 সালে হেলসিঙ্কিতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন এবং 3 নম্বর 1978 সালে অনুষ্ঠিত বেলগ্রেড সম্মেলন। 1971 সালে মার্কিন বিদেশ সচিব হেনরি কিসিঙ্গার গোপনে মার্কিন দূত হিসেবে চীনে যান। চীনে যাওয়ার উদ্দেশ্য ছিল যে চীনের সঙ্গে যে এতদিন ধরে চলে আসা যে শত্রুতার সম্পর্ক, সেই সম্পর্কটাকে পরিবর্তন করে দুই দেশের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার রাস্তা তৈরি করা বা খুঁজে বার করা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কিছু উদ্যোগ শুরু করা হয়। এর মধ্যে 1973 সালের জুন মাসে সোভিয়েত রাষ্ট্রপ্রধান ব্রেজনেভ মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে যান এবং সেখানে গিয়ে বেশ কিছু চুক্তি সম্পাদন করেন এবং উভয় দেশের মধ্যে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক লেনদেন বাড়ানোর উদ্দেশ্যে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়। 1973 সালের অক্টোবর মাসে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক বেশ কিছুটা তীব্র হয়ে ওঠে। কিন্তু 1974 সালের জুন মাসে মার্কিন রাষ্ট্রপতি সোভিয়েত রাশিয়া সফরে যান এবং উভয় দেশের মধ্যে ABM সীমিতকরণ চুক্তি বা যেটাকে বলা হয় ট্রিটি অন লিমিটেশন অফ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম, এই চুক্তিটা সম্পাদন হয়। এরপরে আমরা দেখব ষষ্ঠ পর্যায়ে 1979 থেকে 1987 সাল পর্যন্ত। এই পর্যায়ে এমন কিছু ঘটনা ঘটে যার প্রেক্ষিতে রাজনীতির বিশেষজ্ঞরা এই পর্যায়টাকে ঠান্ডা লড়াইয়ের একটা নতুন পর্যায় বলে মনে করে থাকেন। 1979 সালে মার্কিন রাষ্ট্রপতি কার্টার এবং রাশিয়ার রাষ্ট্রপতি ব্রেজনেভ সল্ট 2 চুক্তি স্বাক্ষর করেন। কিন্তু এই সময় আবার এমন কিছু ঘটনা ঘটে যা ঠান্ডা যুদ্ধের অবসানকে কমিয়ে দেয় অনেকটা। এখানে জেনে রাখা দরকার যে সল্টের ফুল ফর্ম হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক। এই স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স 2 চুক্তিটা সম্পাদন হয় 1979 সালে।
তা যেটা বলছিলাম যে এই যখন উভয় জোটের মধ্যে বা উভয় রাষ্ট্রের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে কাছাকাছি আসার ঘটনাগুলো ঘটছে, তখন এমন আবার কিছু ঘটনা ঘটে যেটাকে ঠান্ডা যুদ্ধের অবসানের যে চেষ্টা সেটা কমে যায়। যেমন ভিয়েতনাম 1975, অ্যাঙ্গোলা 1976, ইথিওপিয়া 1972 এবং আফগানিস্তান 1979। এই 4টি দেশের ঘটনাবলী রাশিয়ার অনুকূলে যায়, যেটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা অসহনীয় অসহ্য একটা ঘটনা হয়ে দাঁড়ায়। উল্টো দিকে আবার মার্কিন রাষ্ট্রপতি কার্টার মানবাধিকার এবং মুক্ত কূটনীতি সংক্রান্ত পদক্ষেপকে রাশিয়া ভালো চোখে দেখেনি। এছাড়া 1979 সালে সম্পাদিত সল্ট 2 মার্কিন সিনেট অনুমোদন করেনি। 1980 সালে মস্কোতে অনুষ্ঠিত অলিম্পিক মার্কিন যুক্তরাষ্ট্র বয়কট করে। 1983 সালে রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে মিসাইল নিয়ে আলোচনা শুরু করতে অস্বীকার করে। 1984 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতায় রাশিয়া বয়কট করে বা অংশগ্রহণ করেনি রাশিয়া। এছাড়াও মার্কিন রাষ্ট্রপতি রোনাল্ড রোগান স্টার ওয়ারের হুমকি দিয়ে রাশিয়াকে ভীষণভাবে অসন্তুষ্ট করে তোলে, খেপিয়ে দেয় রাশিয়াকে। এইভাবে 1987 সাল পর্যন্ত সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন ধরনের ঠান্ডা লড়াই বা নিউ কোল্ড ওয়ার চালাতে থাকে এবং শেষ পর্যায়ে 1980 থেকে 1990 এই পর্যায়টাতে অস্ত্র প্রতিযোগিতা ছাড়াও অন্য যে বিষয়গুলিকে ঘিরে দুটো শিবিরের মধ্যে দ্বিতীয় পর্বের ঠান্ডা লড়াইয়ে খুব উঁচু জায়গায় পৌঁছে যায়, খুব উত্তপ্ত হয়ে ওঠে, সেটা হচ্ছে আফগানিস্তানের গৃহ বিপ্লবকে কেন্দ্র করে। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপ, প্রচুর অস্ত্রশস্ত্র ও সেনা পাঠানো, হাফিজুল্লাহ আমিনের জায়গায় সোভিয়েত অনুরক্ত বাবর কারমালকে রাষ্ট্রপতি হিসেবে বসানো, এই সব ঘটনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী যে রাষ্ট্রগুলো, এমনকি তৃতীয় বিশ্বের যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো, কেউই ভালো চোখে দেখেনি। মার্কিন প্রশাসন ধরে নেয় যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দিয়ে শুরু করে শেষ পর্যন্ত পারস্য উপসাগরের তৈল সমৃদ্ধ দেশগুলির দিকে হাত বাড়াবে। এই অনুমানকৃত বা বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমান করা এই সোভিয়েত আগ্রাসনকে প্রতিরোধ করতে মার্কিন প্রশাসন সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের সৈন্য মোতায়েন করে দেয় এবং অস্ত্রশস্ত্র প্রেরণের কাজও শুরু করে দেয়। খুব স্বাভাবিকভাবেই এর ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে থাকে। তবে 1990-91 সালে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলি সহ সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের বিপর্যয় আকস্মিকভাবেই বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটিয়ে দেয় এবং 1991 সালে সোভিয়েত রাশিয়ার ভাঙনের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। এবার আমরা চলে আসি ঠান্ডা লড়াইয়ের অবসান কিভাবে হয়েছিল সেটা জানার জন্য। এই বিষয়ে জানতে আমরা দুজন বিশেষজ্ঞের সহায়তা নেব, রিচার্ড ক্রোকার্ট এবং মাইকেল নিকলসন। এদের দুজনের দৃষ্টিভঙ্গিতে দেখব। তা রিচার্ড ক্রোকার্ট বলছেন যে ঠান্ডা লড়াইয়ের অবসানের দুটি কারণ। একটা হচ্ছে 1970 ও 80-র দশকে
পূর্বতন সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক সংকট, এবং 2 সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচভের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার নীতি। 1970-এর দশকের শেষে এবং 1980-র দশকের প্রথম দিকে রাশিয়ায় কৃষিজাত দ্রব্যের উৎপাদন হ্রাস পেতে থাকে বা কমতে থাকে। এছাড়াও অন্যান্য ইউরোপীয় দেশের মতো রাশিয়া কম্পিউটারের যে বিপ্লব সেই সময় হচ্ছে, সেই কম্পিউটার বিপ্লবে খুব বেশি অগ্রসর হতে পারেনি। এই সব কারণে সেই সময় রাশিয়া চূড়ান্ত অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে। ক্রোক্ট আরও বলেন যে অর্থনৈতিক সংকট ছাড়াও গর্বাচেভ প্রবর্তিত রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের ব্যবস্থাও সোভিয়েত রাশিয়ার কমিউনিজমের পতনকে ডেকে আনে বা সাম্যবাদের পতনকে ডেকে আনে। গর্বাচেভের সংস্কারমূলক যে কর্মসূচি, দুটি দিক, একটি হচ্ছে গ্লাসনস্ট এবং অপরটি হচ্ছে পেরেস্ট্রোইকা। প্রথমটা অর্থাৎ গ্লাসনস্ট বলতে বোঝায় অর্থ যেটা, সেটা হচ্ছে খোলা হাওয়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কড়াকড়ি হ্রাস। পেরেস্ট্রোইকা, যার মূল কথা হচ্ছে রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট দলের প্রভাব হ্রাস এবং অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্র কমানো এবং কিছুটা খোলাবাজারি অর্থনীতির প্রবর্তন করা। গ্লাসনস্ট আর পেরেস্ট্রোইকা, এই দুটোর প্রভাবে সোভিয়েত রাশিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটে যায়। রাষ্ট্র ব্যবস্থায় কমিউনিস্ট দলের প্রভাব প্রতিপত্তি একেবারে কমে যায় এবং শেষ পর্যন্ত 1991 সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ভেঙে যাওয়া পড়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ঘটে। এবার সব শেষে জানবো মাইকেল নিকলসন কি বলছেন তার ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থে। তিনি বলছেন এই গ্রন্থে যে 1980-র দশক থেকে সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে। শুধুমাত্র কিছু সামরিক প্রকল্প এবং মহাশূন্যে গবেষণার ক্ষেত্রে কিছু কিছু সাফল্য পেলেও দেশের অর্থনীতি সাধারণ দরিদ্র জনগণের জন্য ভোগ্যপণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যর্থ হয়। রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতি মানুষের চাহিদা মেটাতে ব্যর্থ হয়। সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো ধীরে ধীরে অসহিষ্ণু হয়ে উঠছিল। কেননা এই সোভিয়েত বিরোধী মনোভাব দৃঢ়ভাবে ফুটে ওঠে 1980-র দশকে পোল্যান্ডে সলিডারিটি নামক একটা শ্রমিক সংগঠনের সরকার বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে। এই একইভাবে প্রায় একই সময়ে আফগানিস্তানের কমিউনিস্ট সরকার ভীষণ রকম জনরোষের সম্মুখীন হয়। এই জনরোষকে দমন করতে গিয়ে আফগানিস্তানের গেরিলা বাহিনীর হাতে সোভিয়েত বাহিনী একেবারে নাস্তানাবুদ হয়ে যায় বা একেবারে পরাজয় ঘটে। এর পিছনে অবশ্যই আমেরিকার মদদ ছিল। নিকলসন আরও বলছেন যে ওই সময় সোভিয়েত রাশিয়ার জনগণও ক্রমশ সরকার বিরোধী হয়ে উঠেছিল। 1985 সালে সোভিয়েত কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক হিসেবে মিখাইল গর্বাচভ আসার পর থেকে অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। মিখাইল গর্বাচভ সেই সময় বুঝেছিলেন যে সোভিয়েতের যে জনগণ, তাদের বিদ্যমান ক্ষোভকে কমাতে হলে দেশের অর্থনীতি তথা রাজনৈতিক ব্যবস্থার কিছু মৌলিক পরিবর্তন ঘটানোর দরকার। তবে গর্বাচভ পরিকল্পিত নীতি, যেটা আমরা জানলাম একটু আগে যে গ্লাসনস্ট এবং পেরেস্ট্রোইকা, একটা বড় রকমের ধাক্কা খায় 1991 সালে। সেই সময়
একটা অভ্যুত্থান মানে একটা বিদ্রোহ ঘটিয়ে গর্বাচবের পরিবর্তে বরিস ইয়েলিৎসেনকে ক্ষমতায় বসানো হয়। ইতিমধ্যে বিভিন্ন রাজ্য সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাজ্য গঠনের জন্য ব্যাপক আন্দোলন শুরু করে। এই রকম চাপের কাছ থেকে মুখে হার স্বীকার করে সোভিয়েত রাশিয়া এবং 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ইউএসএসআরের পরিবর্তে রাশিয়াকে নিয়ে কতকগুলি স্বাধীন দেশের একটা সমবায় বা যার নতুন নামকরণ হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, এই নাম দিয়ে একটা নতুন রাষ্ট্র সমবায় গড়ে ওঠে এবং এই ঘটনার সঙ্গে সঙ্গেই ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। সম্পূর্ণ ভিডিওটাকে ধৈর্য সহযোগে দেখার জন্যে অশেষ ধন্যবাদ। এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাঁতাত, অর্থাৎ দাঁতাত কি, তার প্রভাব, দাঁতাতের যে বিভিন্ন পদক্ষেপগুলো রয়েছে, দাঁতাতের উদ্ভবের কারণ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটাকে দেখার জন্য।